উসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। ইনফ্যাক্ট উনি আহত হওয়ার পর থেকেই মোটামুটি সে ধরনের পরিস্থিতিতে। কিছুক্ষণ আগে তার সংগঠন ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি ডাকসুর ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। খুবই অ্যালার্মিং কিছু কথাবার্তা আছে, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ইনফ্যাক্ট উসমান হাদিকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরির পায়তারা যে আছে এটা বোঝা যাচ্ছিল এবং সেটা আস্তে আস্তে আরও স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং এই মৃত্যু বা এই গুলিবিদ্ধ হওয়াটাকেও আমাদের প্রশ্ন করা দরকার আছে। জুমা যা লিখেছেন আমি একটু পড়ি। ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। কুইন এলিজাবেথে নেয়ার মতো কন্ডিশন তার শরীরে নেই। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে। আমি যেগুলো আরেকবার পড়ি শেষ অংশটুকু, সেটা হচ্ছে স্বাধীনতাকামী মজলুম জনতাকে বলা হচ্ছে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার অনুরোধ। খেয়াল করি, মানে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে আছে, শাহবাগে দাঁড়াতে হবে। আরেকটা শাহবাগ আসছে। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আর বলছে ভারতে যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারতের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে। মানে আরেকটা শাহবাগের ডাক এসছে। জামাতের বিরুদ্ধে, জামাতের যুদ্ধাপরাধীর বিরুদ্ধে যে শাহবাগ হয়েছিল, সেই শাহবাগ নিয়ে আমাদের ক্রিটিক ছিল। সেখানে যা যা করা হয়েছে সেটা ফ্যাসিবাদ উত্থানের একটা সূচনা লগ্ন হিসেবে অনেকে আইডেন্টিফাই করেছেন। আমরা এটার সাথে যৌক্তিকভাবে একমত হই, কিন্তু একইভাবে এখন আরেকটা আহ্বান জানানো হলো। কখন এটা যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে এবং সরকারের দিক থেকে এটা আমরা বলতে দেখেছি যে তফসিলের পর জমায়েত, বিভিন্ন জায়গায় সমাবেশ জমায়েত তারা হতে দেবেন না। এটা নিশ্চিতভাবে নির্বাচনী যে পরিস্থিতি আছে সেটার জন্য হুমকি স্বরূপ। কিন্তু অলরেডি আহ্বান করা হয়েছে। মারা যাওয়ার আগেই হাদি এখনো মানে বেঁচে আছেন। উনি আসলেই প্রথম থেকে উনি বেঁচে থাকবেন এই পরিস্থিতি ছিল না, এটা খুবই নগণ্য সম্ভাবনা ছিল। তো ওনার এই অবস্থাটা ছিলই, ওনার এখন ডেথ ডিক্লারেশন হয়নি, কিন্তু তার আগেই তিনি যদি হন প্রস্তুতির আওয়াজ বা আলাপ তুলে রেখেছেন জুমা। এই ধরনের খুবই ইমোশনাল জায়গায় দাঁড়িয়ে কথা বলা খুবই কঠিন, কারণ উসমান হাদির গুলিবিদ্ধ হওয়া ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আহত করেছে। আওয়ামী লীগের কিছু সিম্প্যাথাইজার ছাড়া, আওয়ামী লীগ করা লোকজন ছাড়া, এর বাইরে প্রত্যেক, এমনকি যারাকে তারা প্রকাশ্যে ক্রিটিকও করেছে তাদেরকেও করেছে। কিন্তু তাকে কেন্দ্র করে ভারত বিরোধিতা আছে। সমাজের বিভিন্ন মানুষ যারা তাকে সমালোচনা করেছেন বিভিন্ন ফর্মে প্রকাশ্যে, তাদেরকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা আছে। বলা হচ্ছে তারাই নাকি উসমান হাদিকে হত্যাযোগ্য করে তোলার চেষ্টা করেছেন সেভাবে। সো একটা সংঘাত তৈরির চেষ্টা খুব সিরিয়াসলি আমরা দেখছি, পরিকল্পনা দেখছি। এখন তার সাথে দেশ অচল টচল করে দেওয়া, শাহবাগ করা, এগুলো প্রত্যেকটাকেই আমরা বলবো নির্বাচনকে বানচাল করার সাথে জড়িত হয়ে পড়ছে। হাদি যদি চলে যান, খুবই মর্মান্তিক ব্যাপার। এবং আমি ধারণা করি এই ধরনের ঘটনা আরও ঘটতেও পারে। কিন্তু আমাদের যদি দেশকে আমরা ন্যূনতম ভালোবাসি, দেশের সার্বভৌমত্বের আলাপ জুমা করছেন, উনি যদি দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে থাকেন, ইনকিলাব মঞ্চ বা অন্যরা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে উচিত হবে এই প্রত্যেকটা শোককে বলি না আমরা শক্তিতে পরিণত করা, যে আমরা অন্তত নির্বাচনকে হ্যাম্পার্ড হতে দেব না এই কোনো ঘটনার মাধ্যমে। আরও যদি ঘটে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আনস্টেবল অবস্থা প্রত্যেকটা দেশে হয়েছে, এই সরকারের ব্যর্থতা আছে, এভরিথিং ইজ অল রাইট, সরকারের উপর আমরা চাপ তৈরি করব, চাপ প্রয়োগ করব, এই ঘটনার যেন রিপিটেশন না হয়। এখন হাদিকে আমরা ফেরত পাবো না, হাদিরা যখন তখন জন্মায় না, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু তারপরেও এটাকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরির যদি চেষ্টা হয়, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। ঝুঁকি থাকলে থাকুক, এতে যে কোনো রকম ট্যাগিং হলে ট্যাগিং হোক, আই ডোন্ট কেয়ার, আমাদের যার দাঁড়ানো দরকার আছে। কিন্তু যারা এই ধরনের অস্থিরতা তৈরির অন্তত চেষ্টা করছেন, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, অতি আবেগে হোক, তারা একটু শান্তভাবে ভাবুন। আর না হয় একটা কনফ্রন্টেশনের পরিস্থিতি আসলে তৈরি হয়ে যাবে, যেটা এই দেশের কারো জন্য ভালো হবে না। এটা তারা এখনই বুঝে উঠতে পারছেন না।
এটা কেমন ন্যায়পরায়ণতা, কেমন নতুন বন্দোবস্ত, কেমন নৈতিক ব্যাপার সেবা আমার বলেন তো দেখি। এই যে এই নেতৃত্ব, নতুন নেতৃত্ব, এনসিপি বলেন, এই সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা বলেন, তারা তো এই 15টা মাস ধরে দেশটাকে একেবারে মানে এমন জায়গায় তারা তাদের রাজনীতির মূল পুঁজি হলো আওয়ামী লীগ শেখ হাসিনার শাসন। তো সেই শাসনের দোষ কি? তারা নৈতিকতার ধারে কাছেও ছিলেন না। মানে সরকারি বাংলাদেশের সম্পদটাকে তারা মৎস্যব পরিণত করেছেন। তো সেই মৎস্যবের বাইরে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সদ্য পদত্যাগী দুই ছাত্র উপদেষ্টা, মানে তারা আর কত রকম মাখনের স্বপ্ন দেখছেন, এখনো পেট ভরে নাই। সরকারি অফিসে বসে সরকারি ভবনের থেকে একটা লোক যদি নির্বাচনের কার্যক্রম পরিচালনা শুরু করে, তাহলে এই জায়গাটায় নৈতিকতাটা কোন জায়গায় থেকে তারা এই বিপ্লবের পরে, তাদের আন্দোলনের পরে দেশকে অথৈ নৈতিকতায় ভাসিয়ে দিচ্ছেন? কোথায় সেই রূপ? আপনি দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অলরেডি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ডিক্লেয়ার দিয়ে মাঠে নেমেছে না? বিজয় র্যালি করেছে না? করেছে তো, সে ধানমন্ডি থেকে ইলেকশন করবে, এই ডিক্লেয়ার তো সে নিজেই দিয়েছে, তাই না? কিন্তু থাকে কোথায়? সরকারি বাসায়। সরকারি বাসা মানে কি? সরকারি সুযোগ সুবিধা নেয় এখন। সে তো সরকারি এখন কেউ না। তাহলে কোন নৈতিকতায় সে এক রাত সরকারি বাসভবনে থাকে? মাহফুজ আলম বলবেন যে উনি তো এখনো কোনো ঘোষণা দেন নাই। আরে ঘোষণা দেননি বাবা। আরে আপনার উপদেষ্টা হওয়ার আগে থেকেই তো তারা তাদের নিজেদের আখের গোছানো শুরু করেছেন। নির্বাচনী যেসব জায়গায় নির্বাচন করতে চান সেখানে বরাদ্দ দেওয়া শুরু করেছেন, এবং তাদের এনসিপির সঙ্গে দেন দরবার, বা কোথায় কোন দলে যেতে পারেন, নাকি বিএনপিতে যেতে পারেন, বিএনপির সঙ্গে জোটে যেতে পারেন, এগুলো তো সেই চেয়ারে বসেই করেছেন। চেয়ার ছেড়ে আসার পরে সরকারি বাসভবনে দুইজন রয়ে গেছেন, এবার তারা তাদের স্বপ্ন দেখছেন তারা এমপি হবেন। সরকারি সুবিধা নিয়ে হচ্ছেন না, কিসের নিরপেক্ষ নির্বাচন আর কোথায় সেই লেভেল প্লেইং ফিল্ড? খবরটা সব পত্রপত্রিকায় আজকে, মানে অনেকগুলো পত্রপত্রিকা এসছে, একটা পত্রপত্রিকা নয়, এবং একজনের নিউজ আরেকজন কপি করেছে নিশ্চয়ই। এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তবে এখনো তারা সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। মানে আলটিমেটলি ইলেকশনটা ওখানে করে আবার এমপি মন্ত্রী হয়ে আবার ওখানে থেকে যাওয়া, এরকম প্রশ্ন উঠতে পারে কিনা? বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগী দুই উপদেষ্টার কেউ সরকারি বাসভবন ছাড়েননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। ইন্টারেস্টিং মনে হচ্ছে না বিষয়টা? দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি। বিশাল মন্ত্রী মিনিস্টার পর্যায়ের মানুষ ফোন কেমনে ধরবে সাংবাদিকদের? প্রতিবেদকের পরিচয় জানিয়ে SMS পাঠানো হলেও সাড়া মেলেনি। সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালা, আপনি দেখেন, আইন কানুনের ফাঁক থাকে, বাংলাদেশে আইনে বহু ফাঁক থাকে, আইনে আপনারা হয়তো ফেলতে পারবেন না, কিন্তু ওই যে বলছি নৈতিকতার প্রশ্ন। মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। মানে আইনের ফাঁক রয়েছে, ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাসভবন, গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে, চাকরি থেকে অবসরে যাওয়ার পর 2 মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন। তবে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হলে আরো 4 মাস পর্যন্ত থাকতে পারবেন।